নমস্কার, আমি রিমন। ওয়েলকাম টু বিদ্যাকোষ। তো তোমাদের ডব্লিউবিসিএস প্রিলিমস 2024 তোমাদের এক্সাম কবে হতে চলেছে, মানে এক্সাম ডেট কি হবে, এবং এই যে তোমাদের হাতে যে সময় পড়ে রয়েছে সেই সময় তোমরা কিভাবে প্রিপারেশন নেবে, তার স্ট্র্যাটেজিটা কি হওয়া উচিত, এই জিনিসটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। হাতে আর মোটামুটি এই 1 মাস থেকে 2 মাস সময় পড়ে রয়েছে। এই টাইমে কিন্তু আমাদের এই যে লাস্টের যে সময়টা থাকে, এটা ভীষণ কিন্তু গুরুত্বপূর্ণ হয়ে থাকে। কারণ আমরা এই 1-2 মাস যে হারে প্রিপারেশন নিচ্ছি, এটার উপরে কিন্তু আমাদের পুশ করার ব্যাপারটা ডিপেন্ড করছে যে আমরা নিজেকে কতটা পুশ করতে পারছি। এই সময় যদি আমরা নিজেকে একটু পুশ করতে পারি, কেউ যদি দিনে আগে 6 ঘন্টা পড়তে, আমি সেটাকে বলবো 6 থেকে বাড়িয়ে তোমরা যদি সেটাকে 9 ঘন্টা 10 ঘন্টা তোমরা যদি করতে পারো, ইনফ্যাক্ট এই 9 থেকে 10 ঘন্টা থেকে উপরে যদি পারা যায়, 11 ঘন্টা 12 ঘন্টা, যার যেরকম ক্যাপাসিটি, সেই ক্যাপাসিটি ওয়াইজ তোমরা যদি নিজেকে পুশ করতে পারো, তবে গিয়ে তোমাদের আলটিমেটলি সিলেকশনের চান্সটা অনেকে বেড়ে যায়। এবং অনেক স্টুডেন্ট এরকম থাকে যে এই লাস্ট মোমেন্টে তারা কিন্তু প্রিপারেশন করতে গিয়ে তাদের মনে হয় যে আমার এই বছর প্রিপারেশনটা ঠিক নেই, আমি এটাকে নেক্সট বছর ভালো মতো করে একটু ট্রাই করবো। অনেক স্টুডেন্টের এরকম মনে হয়ে থাকে। ইনফ্যাক্ট এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ম্যাটার। এটা আমাদের ম্যাক্সিমাম স্টুডেন্টের এই জিনিসটা হয়ে থাকে, অনেক ম্যাক্সিমাম বলবো না, অনেক স্টুডেন্টেরই আমাদের এই জিনিসটা হয়ে থাকে। তো এই সমস্ত জায়গা থেকে বেরিয়ে এসে আলটিমেটলি আমাদের যা সময় পড়ে রয়েছে, সেই সময় আমাদের স্ট্র্যাটেজিটা কী হতে হবে, কোন সাবজেক্ট থেকে কতটা কি স্কোর করতে হবে, সেটা কিন্তু আমাদেরকে অলরেডি আগে থেকে মাইন্ডে প্রি প্ল্যান করে রাখতে হবে। আমি জানি যে সেই জিনিসটা সবসময় হয়তো ঠিকঠাক হয় না, ইনফ্যাক্ট না হওয়াটাই ভীষণভাবে স্বাভাবিক। তো সেই দিক থেকে এখান থেকে সব থেকে আগে আমাকে এখানে চেষ্টা করতে হবে যে আমার এখানে স্ট্রং সাবজেক্ট কোনটা রয়েছে। বিশেষ করে এই হিস্ট্রি, এবং হিস্ট্রির সঙ্গে আমাদের কী আছে, এই ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই দুটো জায়গা, বিশেষ করে হিস্ট্রির এই দুটো পার্ট ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকে। এর সঙ্গে কী থাকে, জিওগ্রাফি একটা টার্গেট থাকে, এবং ইন্ডিয়ান ইকোনমি পলিটি, এই চারটে জায়গা কিন্তু তাদের মেন টার্গেট হয়ে থাকে এইখান থেকে। এবং আমায় কিছু এক্সট্রা এজ নেওয়ার জন্য আমাকে এখানে কি জেনারেল মেন্টাল অ্যাবিলিটি মানে ম্যাথামেটিক্সও আমাকে এখানে দেখতে হবে। এখানে কি থাকে, আমাদের ম্যাথ প্লাস রিজনিং থাকে বিশেষ করে। এবং এই একটা এমন একটা জায়গা যেখানে অনেক স্টুডেন্টকে আমি দেখেছি ভীষণভাবে ভয় পেতে, আবার অনেক স্টুডেন্ট এরকম থাকে যে এই চারটে সাবজেক্টকে সুন্দর করে তৈরি করে নেওয়ার পরে এখান থেকে তারা কিন্তু নিজের লিডটা বার করে নিয়ে আসে। তো এটাও আমাদের একটা ভীষণ গুরুত্বপূর্ণ জায়গা হয়ে যায়। এবং এরপরে বাকি যে সাবজেক্টগুলো বেশিরভাগ স্টুডেন্টের ক্ষেত্রে পড়ে থাকে, অনেকে দেখবে এখান থেকে হয়তো জেনারেল সায়েন্স হয়তো কারো স্ট্রং থাকে, কারো ইংলিশ স্ট্রং থাকে, তখন তুমি দেখতে যাবে দেখি তার হয়তো অন্যান্য এখানে কোনো না কোনো সাবজেক্ট তার একটু উইক থাকে। ঠিক আছে, তো এইরকম এক একটা স্টুডেন্ট ওয়াইজ ভ্যারি করে যায়। এই জন্য সব থেকে প্রথমে আমাদের টার্গেট করতে হবে কি, যে আমার স্ট্রং সাবজেক্ট কী আছে সেটাকে আগে আমাকে আইডেন্টিফাই করতে হবে, এবং সেখান থেকে আমাকে কিছু, আমি তোমাদের মার্কস বলছি, সেই মার্কসগুলোকে আমাকে এখান থেকে বেছে নিতে হবে যে না, কোন কোন জায়গা থেকে আমি আমার নাম্বারটা তুলে নিয়ে আসতে পারি। ইংলিশের ক্ষেত্রে অনেক স্টুডেন্টের আমি এটা দেখতে পাই, নিয়ার আবার তুমি দেখতে পাবে যেখানে হয়তো কি নাম্বারটা 15 থেকে এই 18 এর মধ্যে দেখবো অনেকের নাম্বারটা ভ্যারি করে। ঠিক আছে, আমি মোটামুটি বলছি 15 থেকে 18 মোটামুটি ম্যাক্সিমাম স্টুডেন্টের টার্গেট থাকে যে আমি এরকম একটা জায়গায় চলে যেতে পারলে খুব ভালো হয়। এবং অবভিয়াসলি যদি আমি এর থেকে বেশি 25-25 পেতে পারলে তো খুব ভালোই হয়, বাট অনেক ক্ষেত্রে দেখা যায় যে কি না, তার বেশি হয়ে ওঠে না, আমরা চেষ্টা করলেও পেরে উঠি না। এরপরে আমি চলে আসছি সায়েন্সের ক্ষেত্রে। সায়েন্সটাও তোমরা জানো মোটামুটি ভালো ডেপথেই কোশ্চেন করা হয়ে থাকে। তো সায়েন্স থেকে খুব বিশাল না হলে এখানে আমাদের মোটামুটি ওই 10 থেকে 12 নম্বরের মতো অনেক স্টুডেন্টের টার্গেট থাকে। আর এই একটা জায়গায় চলে আসছে যে কারেন্ট অ্যাফেয়ার্স। কারেন্ট অ্যাফেয়ার্স আমরা কতদিন পড়বো, এই একটা কোশ্চেন ম্যাক্সিমাম স্টুডেন্টের মাথায় থাকে। দেখো, আমি তোমাকে ফার্স্ট কোশ্চেনের অ্যান্সার দিয়ে দিচ্ছি যে কি আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সটা আমাদের কতদিন পড়তে হবে। 1.5 বছর মোটামুটি সময়টা নিয়ে চলতে হবে। মানে আমি তোমাদের এখানে বলছি 2025-এর আমাদের জানুয়ারি মাস থেকে মোটামুটি তোমরা এটা 2026-এর মে মাস অবধি যদি তোমরা এটা করে নাও, তাহলে তোমাদের মোটামুটি ঠিকঠাক হয়ে যাবে যে হ্যাঁ, এর মধ্যে তোমাদের কাজ হয়ে যাচ্ছে। তো এতগুলো কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার পরেও কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে কনফিডেন্ট হই না, এবং অনেক ক্ষেত্রে আমাদের এই কারেন্ট অ্যাফেয়ার্সের উপরে স্কোর কিন্তু খুব একটা আসে না। তো সেই দিক থেকে আমি এই নাম্বারটা খুব কমই ধরে রেখেছি, যে 6 থেকে 8 অনেক স্টুডেন্টের ক্ষেত্রে মনে হতে পারে যে আমি এই নাম্বারটা পেলে হয়তো এখান থেকে ঠিকঠাক হয়ে যাবে। আবার যদি এটাকে একটু ঠিকঠাক মতো করে কারেন্ট অ্যাফেয়ার্সটাকে পড়া যায়, অনেক ক্ষেত্রে দেখা যায় কোশ্চেন যদি ইজি হয়ে যায়, তাহলে কিন্তু আমাদের ছকে বাতা বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে। সেই কারেন্ট অ্যাফেয়ার্সগুলো যদি আমি পেয়ে যাই, তখনই আমাদের এই নাম্বারটা বেড়ে গিয়ে এই 12 থেকে 15 হতে পারে, ইনফ্যাক্ট এর থেকেও বেশি নাম্বারটা বাড়তে পারে। তো ডিপেন্ড করছে, কোনো জায়গায় তোমার নাম্বার কমবে আমি যা লিখছি, কোনো জায়গায় তোমার নাম্বার বাড়বে, এটাই হয়। এরপর আমি আসছি হিস্ট্রি থেকে। দেখো, আমি এখানে এটা মুছে দিচ্ছি। ঠিক আছে, দেখো আমি এখানে বিশেষ করে এই একটা হিস্ট্রি নিচ্ছি, মানে আমাদের ইন্ডিয়ান নর্মাল হিস্ট্রি, আর একটা হচ্ছে যে কি ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট, এই হিস্ট্রি দুটোতে আমাদের রয়েছে কত, 50 নাম্বার। এই 50 নাম্বার আমি যদি এই জায়গাটাকে ধরতে চাই, মানে শুধুমাত্র এই দুটো জায়গাকে ধরতে চাই, তাহলে এই দুটো জায়গায় 50-এর মধ্যে আই থিঙ্ক আমার মনে হয় বেশিরভাগ স্টুডেন্টের নাম্বারটা এখানে কী করে ওই 35 থেকে 45-এর মধ্যে মোটামুটি থাকে। ডিপেন্ড করে যাচ্ছে কোশ্চেনের লেভেল কেমন। যদি কোশ্চেন খুব টাফ হয়ে যায়, তো এই জায়গাটায় নেমে তোমার এখানে 30-এ চলে আসে। ঠিক আছে, মানে বিশেষ করে হিস্ট্রির পার্টটা 30-এ নেমে চলে আসে। আমি এটা অ্যাভারেজে 35 থেকে 45 নিয়ে যাচ্ছি। ওকে, জিওগ্রাফি এবং আমাদের এখানে ইন্ডিয়ান পলিটি অ্যান্ড ইকোনমি, এইটা হচ্ছে যে কি আমাদের একটা গ্রিপের জায়গা, যে এই জায়গা থেকে অনেকে আমরা নাম্বার ভালো মতো করে তুলে নিয়ে আসতে পারি। তো বিশেষ করে এই জিওগ্রাফি আর পলিটির ক্ষেত্রে আমি মোটামুটি তোমাদের এখান থেকে ধরলাম যে 17 থেকে অনেকে 20-র মধ্যে রেঞ্জ নিয়ে চলে। আমি এক্স্যাক্টলি এটা আমি তোমাদের এই 17 থেকে 20
ঠিক আছে, রেঞ্জ নিয়ে চলছি যে মোটামুটি তোমাদের এরম একটা জায়গায় নাম্বার রাখতে পারলে যথেষ্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা এখানে ন্যাশনাল মুভমেন্ট অলরেডি এখানে ধরে নিয়েছি, তো এখানে আমি এটা আলাদা করে লিখছি না। এরপর আমি আসছি কি এখানে ম্যাথের ক্ষেত্রে। দেখো তোমরা ভালো মতো জানো আমাদের WBCS এর প্রিলিমসের ম্যাথ এমনও বিশাল কিছু আসে না, সিম্পল আমাদের এখানে ম্যাথ থাকে, রিজনিং সিম্পল থাকে। ইজিলি একটা স্টুডেন্ট এখান থেকে 20 নাম্বার কিন্তু খুব সুন্দরভাবে স্কোর করতে পারে। কারোর যদি ম্যাথ একটু উইক থাকে আমি মানলাম, সেখানে হয়তো তার নাম্বার এখানে 18 হলো, তবে এর থেকে বেশি খুব একটা কমার জায়গা থাকে না, কারণ তুমি যদি এখানে নাম্বার হারিয়ে ফেলো বাকি জায়গায় কোথায় কী হবে না হবে তুমি কিন্তু জানো না এখানে। তো সেদিক থেকে আমি মোটামুটি এই জায়গাটাতে আমি ম্যাথের ক্ষেত্রে আমি মোটামুটি ধরছি তুমি এখান থেকে 20 থেকে মোটামুটি তুমি এখানে 22 নাম্বারের মোটামুটি একটা রেঞ্জ নিয়ে চলে যে হ্যাঁ আমাদের এরকম একটা নাম্বার পেতে হতে পারে এই ম্যাথ থেকে, মানে ম্যাথ রিজনিং থেকে। ওকে, তো এই যদি একটা ওভারঅল আমার এখানে টার্গেট থাকে যে আমি মোটামুটি এই নাম্বারগুলো নিয়ে চলতে পারি, তাহলে আমি এখান থেকে সিম্পলি তোমাদের যদি প্রত্যেকটা নাম্বারের লোয়ার নাম্বারগুলো নিচ্ছি, ঠিক আছে, আমি এখানে ইংলিশে ধরে নিচ্ছি তোমাদের 15, তারপরে আমি এখানে সায়েন্সে ধরলাম 10, এরপরে আমি 6 ধরছি কারেন্ট অ্যাফেয়ার্সে, তারপরে আমি এখানে 35 ধরে নিচ্ছি হিস্ট্রিতে, তারপরে আমার এখানে 17 হচ্ছি, এখানেও 17 হচ্ছি, মানে জিওগ্রাফি আর মানে আমাদের পলিটিতে দুটোতে আমি এখানে 17 করে ধরে নিচ্ছি, আর এখানে ম্যাথে আমি এখানে ধরছি কত 20। তাহলে এই নাম্বারটাকে যদি যোগ করি তাহলে আমাদের দেখা যাচ্ছে এখানে এই 5 আর এই 5 হচ্ছে কত 10, 7 দুগুণি 14 আর এই 6 মানে আসছে কত 30, 30-এর শূন্য হাতে থাকলো 3, 3 দুগুণি 6, 7, 8, 9, 10, 11, 12, মানে 120 মোটামুটি তুমি এখানে পাচ্ছ। মানে মোটামুটি যদি আমি তোমার এখানে লিখি যে 120 আমার ওভারঅল একটা মোটামুটি টার্গেট থাকছে যে কিনা আমি 120 যদি এখান থেকে পাই তাহলে আমি এখানে লোয়ার নাম্বারগুলো জাস্ট নিয়েছি। এবার তোমাদের যদি এখানে কোয়েশ্চেন কম মানে ইজি হয় তাহলে তুমি এখানে 120-তে কিছু করতে পারবে না। এর আগে তোমাদের ইজি কোশ্চেনে যেমন 130 কাট অফ গিয়েছিল, তো ডেফিনেটলি তুমি এখানে ইজি কোশ্চেন হলে 135 কাট চলে যেতে পারে, তাতে বিশাল কিছু অসুবিধা হওয়ার কথা নয়, মানে না যাওয়ার মানে অস্বাভাবিক কিছু নয়। তো সেদিক থেকে যদি কোশ্চেন আবার টাপও হয় তুমি তখন এখানে 120 তুলতে পারবে না, তোমার এইখানে যে নাম্বারগুলো আমরা ধরে নিচ্ছি এই নাম্বারগুলো অনেকটাই কমে যাবে, সেখান থেকে নাম্বারটা কমে গিয়ে তুমি এখানে দেখতে পারো যে কি হয়তো 100 কাট অফ চলে গেল, কি হয়তো তোমার এখানে 105 কাট অফ চলে গেল, কিছু একটা হতে পারে। কাট অফ কী হবে না হবে সেটা কোশ্চেন না হলে বলা যাচ্ছে না, ভ্যাকেন্সি কতটা কি থাকছে, কত গুণ ডাকছে, সমস্ত কিছু জিনিস ম্যাটার করে যাচ্ছে। তো এই জায়গাগুলো কত কি হতে পারে না হতে পারে, কাট অফ কী যেতে পারে, এই সমস্ত জিনিসগুলো আমাদের টার্গেটেড মার্কস থেকে মাথা থেকে বার করতে হবে। আমি যেই জিনিসটা বললাম সিম্পল একটা স্টুডেন্টের স্ট্রং জোনকে বেছে নিতে হবে, এবং স্ট্রং জোনকে বেছে নেওয়ার পরে সেখান থেকে তার কোন কোন জায়গায় ঘাটতি হয়েছে, কোন কোন জায়গায় আমার কী টার্গেট, সেই টার্গেটটাকে তাকে বেছে নিতে হবে আগে যে হ্যাঁ আমি এই জায়গায় নাম্বার তুলতে পারবো। আমি যদি জানি আমি সায়েন্সে খুব বিশাল খাটতে পারবো, খেটে আমার যা নাম্বার আসছে আমি এখানে 10 থেকে 12 জায়গায় আমি এখান থেকে সেটা 18 থেকে 20 করতে পারবো, তো ডেফিনেটলি তুমি খাটো। তোমার যদি মনে হয় কারেন্ট অ্যাফেয়ার্স আমি পড়ে নিই আমি 6 থেকে 8-এর জায়গায় যদি আমি এখান থেকে ওই 15 থেকে 18 করতে পারবো নাম্বারটাকে, তাহলে ডেফিনেটলি তুমি খাটো সেই জায়গাটাতে। তো বেসিক্যালি আমি তোমাকে বলতে চাইছি যে যেই জায়গাগুলোকে আমার স্ট্রং জায়গা আছে সেটাকে তুমি ধরে নিয়ে চলো, যেটা উইক রয়েছে সেটাকে তুমি অ্যাটলিস্ট মিডিয়াম লেভেলে নিয়ে আসো, এবং এরপরে তোমার একটা সাবজেক্ট যদি তোমার খুব উইকও থেকে যায় তাতে খুব বিশাল অসুবিধা হওয়ার কথা না, বাকিগুলো ওভারঅল তোমাকে মোটামুটি ম্যানেজ করিয়ে দেবে। ক্লিয়ার, বোঝাতে পারলাম? তো এই জিনিসগুলো তো আমরা আলোচনা করলাম, এবং এটার সাথে আমাকে এখানে দেখতে হবে যে লাস্ট আমি তোমাদের এখানে 50 দিনের একটা স্ট্র্যাটেজি বলছি, এই 50 দিনের আমাকে স্ট্র্যাটেজিতে কী করতে হবে। বেসিক্যালি এখানে আমাদের মোটামুটি দেখবে 3 ধরনের স্টুডেন্ট আমরা এখানে দেখতে পাই। 3 ধরনের স্টুডেন্ট কারা কারা? দেখো, এক ধরনের স্টুডেন্ট এরম হয়েছে যারা সদ্য এখন প্রিপারেশন শুরু করেছে, খুব বিশাল সময় হয়নি, তারা জাস্ট হয়তো গ্র্যাজুয়েশন দিয়েছে বা অন্য কোনো স্ট্রিমে ছিল, তারা হয়তো ভাবছে যে কি না এবার আমি WBCS এর প্রিপারেশন নেব, তারা শুরু করেছে, তারা খুব একটা পড়াশোনায় তারা সিলেবাস কিন্তু তাদের শেষ করতে পারেনি। তো যারা সিলেবাস এখনও শেষ করতে পারেনি এরম একটা স্টুডেন্ট। আর একটা ধরনের স্টুডেন্ট আমাদের সেকেন্ড ক্যাটাগরি স্টুডেন্ট কী হচ্ছে, যারা মোটামুটি মিডিয়াম লেভেলে, যারা মোটামুটি অনেক দিন ধরে প্রিপারেশন নিচ্ছে, 1 বছর 2 বছর প্রিপারেশন নেওয়া হয়ে গেছে, বাট স্টিল তাদের মনে হচ্ছে যে কি তারা কনফিডেন্ট না, বাট তারা মোটামুটি হয়তো প্রিপারেশন নিয়ে ফেলেছে, তাদের সিলেবাসটা ওভারঅল মোটামুটি হয়তো 80% তারা মানে কমপ্লিট করে ফেলেছে, এরম একটা স্টুডেন্ট। তো তাদের কী কী করতে হবে না করতে হবে সেটাও বলবো। আর বাকি 3 নম্বর ক্যাটাগরি রয়েছে যারা ভেটারেন স্টুডেন্ট, যারা মোটামুটি এখন পুরোপুরি কমপ্লিট করে বসে আছে সমস্ত কিছু, তাদের সিলেবাস পুরোপুরি কমপ্লিট, তারা যথেষ্ট কনফিডেন্ট, বাট এই মুহূর্তে তাদের কী করা উচিত সেই জিনিসগুলো নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করছি এখন। দেখো, ফার্স্ট অফ অল যাদের সিলেবাস সবে শুরু করেছো তোমরা, বেসিক্যালি আমি তোমাদের বলবো ডেফিনেটলি তোমরা তোমাদের সিলেবাস যেমনভাবে শেষ করছো তাড়াহুড়ো করবে না, একদম আরামসে সিলেবাসটাকে আস্তে আস্তে তোমরা শেষ করো। তুমি যখন এখানে সিলেবাস এক্সাম যখন সামনে আছে 50 দিনে, মানে 50 দিনের মাথায় কি 60 দিনের মাথায় যদি আমাদের এক্সাম হয়, আমি বলছি এক্সাম কবে হতে পারে না হতে পারে, বাট বেসিক্যালি যদি আমরা এখানে দেখতে পাই যে আমাদের এখানে যারা সিলেবাস শেষ করছো তোমরা এখন, তোমাদের খুব তাড়াহুড়ো যদি থাকে তাহলে তোমরা কি ওপর সিলেবাসটাকে শেষ করতে যাও, এবং আলটিমেটলি তোমার সিলেবাসটা শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু তুমি এক্সামে নাম্বার মানে পাও না। কারণ কি আমার সিলেবাসটাই ওপর কভার হয়ে থাকে, আমার মনে হয় যে কি আমি সিলেবাস শেষ করে ফেলেছি, বাট স্টিল আমার সিলেবাস শেষ হয় না, তো তার জন্য তোমাকে ডবল করে আবার খাটতে হয়। তো এই ভুল একদমই করতে যাবে না, প্রথম দিকে আমাদের এই ভুলটা জেনারেলি হয়ে থাকে, তো এই ভুলটা তোমাকে আমি না করতেই বলছি। তো সেই দিক থেকে আমি তোমাদের বলবো বিশেষ করে তোমরা এই জায়গাটাতে আস্তে আস্তে সিলেবাস শেষ করো, এবং সঙ্গে সঙ্গে তুমি এখানে MCQ
প্র্যাকটিস করতে থাকো। এবং এমসিকিউ কিউ করবে এই মুহূর্তে তুমি এমসিকিউ WBCS এর প্রিলিমসের বিশেষ করে আমি তোমাদের বলবো আগে প্রিলিমসের এমসিকিউটাকে তুমি যা আছে মানে প্রিভিয়াস ইয়ারের যে এমসিকিউ যা আছে সেটাকে তুমি প্র্যাকটিস করতে থাকো। এই এমসিকিউ প্র্যাকটিস করো, সঙ্গে তোমার সিলেবাস যেমন তুমি শেষ করছো তেমন তুমি শেষ করতে থাকো। একদম তাড়াহুড়ো করতে যাবে না, যেমন হয় এক্সাম হোক অসুবিধা নেই, তুমি আরামসে এক্সাম দিয়ে আসার চেষ্টা করো। ট্রাইটুকুটা এইটুকুটা করো, ভুল যেন না হয়ে যায়। সিলেবাস তাড়াতাড়ি শেষ করতে গিয়ে উল্টো পাল্টাভাবে সিলেবাস একদম শেষ করবে না। ওকে, চলে গেলো নেক্সট ক্যাটাগরি, চলে আসছি এইখান থেকে। দেখো এই সমস্ত স্টুডেন্টগুলোর ক্ষেত্রে বিশেষ করে যে জিনিসটা দেখতে পাওয়া যায় যে কি তারা 80% সিলেবাস শেষ করে রেখেছে, বাট বাকি যে 20% সিলেবাসে তাদের ঘাটতি হয়ে রয়েছে এই জায়গাটা তারা মানে আটকে থেকে যায়। এই 20%টাকে নিয়ে তারা এত বেশি জোর দিতে থাকে যে বাকি যে 80% সিলেবাস তারা পড়েছিল সেটাকে তারা ঠিকমতো রিভিশন করে না, কোয়েশ্চেন্স ঠিকমতো করে তারা প্র্যাকটিস করে না, তারা মক টেস্টও ঠিকঠাক মতো করে দিতে থাকে না। এতগুলো সমস্যা তাদের মধ্যে চলে আসে এবং আলটিমেটলি এই জায়গাগুলোর মধ্যে তারা জড়িয়ে গিয়ে যেটা অলরেডি পড়েছিল সেটাকে পরে যখন তারা আবার রিভিশন করতে যায় তখন গিয়ে সেই রিভিশন করতে করতে তার কিন্তু মানে নতুন কোয়েশ্চেন প্র্যাকটিস এবং মক টেস্ট প্র্যাকটিস কিন্তু খুব কম হয়ে ওঠে, যে কারণে যে তার রিভিশন করার যে জিনিসগুলো সে কিন্তু বারবার করে ভুলতে থাকে। তো একই জিনিসকে সে রিভিশন করছে, পরে মোটামুটি 1 মাস পর গিয়ে সে দেখবে যে আমি আগে যেটা রিভিশন করেছিলাম সেটা কিন্তু আমি আবার ভুলে গেছি। তো এই সমস্যাগুলো হতে থাকে এই সমস্ত স্টুডেন্টের ক্ষেত্রে। তো সেই দিক থেকে আমি তোমাদের বলবো এই মুহূর্তে খুব বিশাল যে নতুন তোমাদের 20% সিলেবাস পড়ে আছে তার মধ্যে খুব বিশাল জোর দেওয়ার দরকার নেই। সব থেকে বেশি তোমাদের যে কাজটা এই মুহূর্তে করতে হবে MCQ কোশ্চেন তোমাকে প্র্যাকটিস করতে হবে। কার কার কোশ্চেন প্র্যাকটিস করবে বিশেষ করে আমি তোমাদের বলবো, দেখো তোমরা যখন এতদিন ধরে প্রিপারেশন নিচ্ছ WBCS প্রিলিমসের প্রিভিয়াস ইয়ার 25 বছর তোমাদের যা কোশ্চেন এসেছিল আই থিঙ্ক তোমাদের মোটামুটি এগুলো পড়া হয়ে গিয়েছে। এটার সঙ্গে আমি তোমাদের বিশেষ করে জোর দিতে বলবো মেন্সের যে আমাদের যে WBCS প্রিভিয়াস ইয়ার রয়েছে মেন্সের কোশ্চেনগুলো তোমাকে 100% তোমাকে এটা প্র্যাকটিস করতে হবে। তুমি এখান থেকে প্রচুর কোশ্চেন কমন পেতে পারো, তার সম্ভাবনা খুব বেশি রয়েছে। ওকে, এই জিনিসটা তোমার বেশি মানে জরুরি এই মুহূর্তে। এর সঙ্গে তুমি কি করতে পারো যে CGL বিশেষ করে CGL লেভেলের যে এক্সাম আছে CGL CPO, ঠিক আছে, এই এক্সামগুলোর তুমি দেখবে যে কি জিএসের যে কোশ্চেন মানে পোর্শনটা রয়েছে সেখান থেকে তুমি মোটামুটি তার প্রিভিয়াস ইয়ার PYQগুলো তুমি মোটামুটি প্র্যাকটিস করতে পারো। বাট তার আগে আমি সব থেকে তোমাকে বেশি জোর দিচ্ছি এই মেন্সের কোশ্চেন তোমাকে প্রিভিয়াস ইয়ার বেশি প্র্যাকটিস করতে হবে। এর সঙ্গে তোমাকে কী করতে হবে রেগুলার মানে আমি তোমাকে বলছি প্রতিদিন মানে একদিন অন্তর অন্তর করে। দেখো হাতে এখন আর খুব বেশি সময় নেই, তোমাকে এখন কোশ্চেন যেমন করে হোক তুমি যেখান থেকে তোমার কোশ্চেন প্র্যাকটিসই হচ্ছে তোমাকে একদিন অন্তর অন্তর তোমাকে এখন মক টেস্ট দিতেই হবে, মাস্ট। ফুল মক টেস্ট আমি তোমাকে বলবো এখন থেকে দিতে থাকো, যা সময় লাগছে লাগুক, খুব বিশাল এক্সট্রা টাইম লাগার কথা নয়। সেখান থেকে মক টেস্টগুলোকে অ্যানালাইসিস করো, সেই মক টেস্ট রিলেটেড যে তুমি এক্সট্রা ফ্যাক্ট পাচ্ছ যেই কোশ্চেনগুলো হচ্ছে বা যেই কোশ্চেনগুলো হচ্ছে না তার যে তুমি এক্সট্রা ফ্যাক্টগুলো পাচ্ছ সেই ফ্যাক্টগুলোকে তুমি আলাদা করে পড়তে থাকো। এই যে তুমি এক্সট্রা কোশ্চেন প্র্যাকটিস করছো তুমি ভাবছো যে কি শুধু মক টেস্ট দিচ্ছ, মক টেস্ট দেওয়াটা বড় উদ্দেশ্য না। তুমি এখানে যখন রেগুলার মক টেস্ট দেবে তোমার মাইন্ডে চলতে থাকবে তুমি এই মুহূর্তে কতটা কি নাম্বার স্কোর করতে পারছো সেটা তোমার অলরেডি মাইন্ডে চলতে থাকবে। তুমি দেখে বুঝতে পারবে যে আমি এখন এই মুহূর্তে হয়তো 90 পাচ্ছি। দেখো কোশ্চেনের মকের কোয়ালিটির উপর ডিপেন্ড করছে। টাফ কোশ্চেন হলে তুমি হয়তো এই মুহূর্তে 90 কেন 80 পেতে পারো, মডারেট কোশ্চেন হলে তুমি হয়তো 90 কি সেই জায়গায় তুমি হয়তো 110 পেলে, এটাও হতে পারে। আবার কি ইজি কোশ্চেন হলে তুমি সেখানে 120 130 পেতে পারো। তো মকের নাম্বার দেখে এই মুহূর্তে তোমার কোনো রকম কোনো লাভ নেই। তুমি নাম্বারটা জাস্ট একটা মাইন্ডে রাখো যে হ্যাঁ ওভারঅল তুমি একটা অ্যাভারেজ করে নেবে যে হ্যাঁ কতটা কি তোমার নাম্বার থাকছে না থাকছে। বাট ওই মকে তোমার কোন কোন পোর্শনগুলো ভুল হচ্ছে বা কোন কোন জায়গা তুমি পারছো না সেটা কিন্তু তোমার আইডেন্টিফাই হতে থাকবে। তো সেই জন্য যেটা তুমি নর্মাল কোশ্চেন প্র্যাকটিস করে ওই আইডেন্টিফাইটা করতে পারবে না, পসিবল না তোমার পক্ষে সেটা। তো সেই জন্য একদিন অন্তর মানে সপ্তাহে আমি বলবো তোমাকে 3টে তোমাকে মক টেস্ট এই মুহূর্তে দিতেই হবে মাস্ট, যেটা তোমার প্রিপারেশনের জন্য জরুরি। আর ম্যাক্সিমাম ক্যাটাগরি স্টুডেন্টরা কিন্তু আমাদের এই জায়গাটাতেই পড়ে থাকে। ওকে, ভেটারেন কিছু স্টুডেন্ট আছে তাদের জন্য আমি আসছি পরে, বাট ম্যাক্সিমাম ক্যাটাগরি স্টুডেন্ট আমাদের এখানে থাকে। তো তাদের জন্য আমি বিশেষ করে বলছি কোশ্চেন প্র্যাকটিস সেটা কী হচ্ছে বিশেষ করে WBCS এর মেন্সের জন্য কোশ্চেন প্র্যাকটিস করবে এবং CGL এর প্রিভিয়াস ইয়ার যা থাকছে প্রিলি তুমি ডেফিনেটলি প্র্যাকটিস করতে পারো। কোশ্চেন যত প্র্যাকটিস করবে তত ভালো। আমাদের মানে মেনলি এই কটা 3টে প্রিভিয়াস ইয়ার, একটা হচ্ছে WBCS প্রিলিমস, WBCS মেন্স এবং হচ্ছে কি CGL এর বা তুমি CPO এই ধরনের এক্সামের প্রিভিয়াস ইয়ার কোশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারো ডেফিনেটলি। এবং এর সঙ্গে তোমাকে রেগুলার মক টেস্ট দিতে হবে, এইটুকুটা কাজ করতে হবে। এবং এর সঙ্গে এই কাজগুলো হওয়ার পরে তোমার হাতে যে এক্সট্রা টাইমটা পড়ে রয়েছে এই এক্সট্রা টাইমটে এই যে তোমার 20% সিলেবাস হয়নি সেই সিলেবাসটার উপর ওই টাইমটুকুটা দাও, কিছুটা সময় দাও এবং এইখানে মক টেস্টে বা কোশ্চেন প্র্যাকটিস করতে গিয়ে যেই পোর্শনটা তোমার মনে হচ্ছে উইক হয়ে রয়েছে সেই পোর্শনটাতে তুমি তোমার বেশ কিছুটা টাইম দাও এবং সেই জায়গাগুলোকে রিভিশন করো। তার ফলে কি তোমার রিভিশন নিয়ে আলাদা করে আর বার্ডেন নিতে হবে না। তোমার মক টেস্ট থেকেই যেগুলো পারছো সেগুলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে, যেগুলো পারছো না সেটাকে তুমি মার্ক করে পরে তুমি দেখতে পাবে যে আমি হয়তো মানে INC থেকে হয়তো কোনো একটা জায়গায় আমি পারছি না বা কোনো হয়তো গান্ধীজি থেকে আমি কোনো কিছু পারছি না, মেবি আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, হয়তো আমি লাইট থেকে সেই চ্যাপ্টারটা ভুলে গেছি, লাইটের চ্যাপ্টার ভুলে গেছি, লেন্সের চ্যাপ্টার ভুলে গেছি, মেবি কিছু একটা তোমার হয়তো মানে আটকাবে, সেগুলোকে তুমি তখন সেখান থেকে আইডেন্টিফাই করে রিভিশন করতে পারবে। তার ফলে কি তোমার রিভিশনটা সলিড হবে এই জায়গাটাতে। নাহলে তুমি একটা একটা করে ধরে ধরে
ধরে তুমি সাবজেক্ট উল্টে উল্টে রিভিশন করতে যাবে, আলটিমেটলি প্রথম দিন কী রিভিশন করেছো 15 দিন পরে গিয়ে সেটা ভুলে যাবে, মাথায় থাকবে না ওটা। ওকে, এটা একটা পারফেক্ট স্ট্র্যাটেজি রিভিশনের জন্য। এক্স্যাক্টলি ভেটারেন যারা রয়েছে, যারা মোটামুটি এখন ঠিকঠাকভাবে প্রিপারেশন, তোমাদের খুব বিশাল কিছু বলার জায়গা নেই। বিশেষ করে তোমাদের আমি জাস্ট একটাই বলবো, সিম্পল একটা ফান্ডা, যতগুলো কোশ্চেন পারো তোমরা এমসিকিউ সলভ করতে থাকো, রেগুলার তোমরা মক টেস্ট দিতে থাকো। সিম্পল তুমি এমসিকিউ সলভ, রেগুলার মক টেস্ট, আর যেই জায়গাগুলো আটকাচ্ছে সিম্পল তুমি সেই জায়গাগুলোকে রিভিশন করো। ব্যাস, যেটা আটকাচ্ছে সেটা তুমি কোথা থেকে বুঝতে পারবে? এমসিকিউ থেকে এবং মক টেস্ট থেকে তুমি বুঝতে পারবে। এবং তোমরা চেষ্টা করো, ডেফিনেটলি আমি বলবো তোমাদের, যখন একটু বেটার যদি কোশ্চেন হয়ে যায় সেক্ষেত্রে তুমি কী করবে, তোমাদের অ্যাপ্রোচটা ওরম থাকা উচিত যে যদি আমার কোশ্চেনটা একটু টাফ হয়ে যায় তাহলে আমার সেখান থেকে যেন আমি বেটার কোশ্চেন যেন হ্যান্ডেল করতে পারি। যদি তুমি দেখো এখানে এক্সাম হলে অনেক ক্ষেত্রে আমাদের দেখা যায়, অনেক সময় আমরা দেখতে পাই আমাদের এক্সাম হলে কোশ্চেন টাফ হয়ে গেলে আমরা কিন্তু ঘাবড়ে যাই। এবং আমাদের এই যে ঘাবড়ানোর ব্যাপারটা, এই যে আমাদের যারা মিডিয়া কোর্স স্টুডেন্ট যারা রয়েছে, বিশেষ করে যারা মোটামুটি ঠিকঠাক প্রিপারেশন নিয়ে রেখেছে বাট হয়তো খুব একটা কনফিডেন্ট না, একটু টাফ কোশ্চেন হয়ে গেলে ঘাবড়ে যায়, নাম্বারটা ড্রাস্টিক্যালি চেঞ্জ হয়ে যায়। তোমাদের জন্য বলছি, আর আমি তোমাদের যারা ভেটারেন রয়েছে প্রত্যেকের জন্যই বলছি, এই জায়গাটাকে নিজেকে ম্যানেজ করতে হবে। তার জন্য একমাত্র উপায় আমাকে এখানে টাফ লেভেলের মক টেস্ট প্র্যাকটিস করতে হবে। সেটা আমাকে যেন এক্সাম যে হারে হয়, এক্সামের মাইন্ডসেট যেরকমভাবে হয় সেই রকম মাইন্ডসেট নিয়ে মক টেস্ট দিতে হবে। সেটা তুমি অফলাইন দাও, অনলাইন দাও, যেখানে ইচ্ছে সেখানে দাও, বাট তোমাকে এই কাজটুকুটা করতে হবে। তুমি যদি এই কাজটা ঠিকঠাক মতো করে করতে পারো, টাফ কোশ্চেন এলে আমি যে ঘাবড়ে যাচ্ছি, আমি পরপর কোশ্চেন পারছি না, সেই টাইমে যে প্রেশারটা তৈরি হয় ওই প্রেশারটাকে হ্যান্ডেল করা শিখতে হবে। সেটা তোমাকে শুধুমাত্র মক টেস্টের থ্রুতেই আসতে পারে, এছাড়া আর তুমি কোনো রকমভাবে এই প্রেশারটা হ্যান্ডেল করা শিখতে পারবে না, কোনো মতে সম্ভব না। প্রত্যেকের ক্ষেত্রে একটা সমস্যা হয়ে যায় যে কি আমরা ভালো মক টেস্টটা কোথা থেকে পাবো, ঠিকঠাক কোয়ালিটির কোশ্চেন আমরা কিন্তু সমস্ত জায়গাতে অ্যাভেলেবেল পাই না। তো সেক্ষেত্রে আমরা একটা মক টেস্ট নিয়েছি, তোমরা চাইলে সেটা মানে ফ্রি অফ কস্টে, আমি দুটো মক টেস্ট রেখেছি কোয়ালিটি চেক করানোর জন্য, তোমরা চাইলে সেই মক টেস্টটা অ্যাটেম্প করে দেখতে পারো। দেখো আগামী দিনে আমাদের যে কোয়েশ্চেন, যে সেটা আমার মানে ইউপিএসসি লেভেলের প্রিলিমসে যেরকম হয় সেরকম যে হবে না তার কিন্তু কোনো গ্যারেন্টি নেই। তোমরা জানো যে কোশ্চেন আমাদের কিন্তু ড্রাস্টিক্যালি চেঞ্জ হচ্ছে, প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তোমরা হঠাৎ করে দেখতে পেলে যে কি ক্লার্কশিপে কোশ্চেন খুব টাফ চলে এলো, আবার মিসলিনিয়াসে কোশ্চেন ভীষণ ইজি এলো। তো সেদিক থেকে ইজি যদি কোশ্চেন হয়, তুমি যেন ভালো মতো করে কাট অফ বাড়ছে, তো সেদিক থেকে তুমি এটা মাথাতে নিয়ে চলো, তোমাকে কোশ্চেন টাফ পেতেই হবে, মানে এক্সাম হলে তুমি টাফ পাবে। তো সেদিক থেকে অনেক ক্ষেত্রে আমাদের অ্যান্সার কী হয়, মানে কোশ্চেন কী হয়ে থাকে যে অনলি ওয়ান অ্যান্সার, 1 and 3 অ্যান্সার, ঠিক আছে, এইরকম টাইপের যে আমরা কোশ্চেনগুলো দেখতে পাই, এই ধরনের কোশ্চেন কিন্তু তোমাদের আসার সম্ভাবনাটা খুব বিশাল হাই। তো এই রকম কোশ্চেনও কিন্তু তোমাকে প্র্যাকটিস করতে হবে। তো এক্স্যাক্টলি আমরা এরকমভাবে মক টেস্ট নিয়ে আসছি, মক টেস্ট বানিয়েছি, দুটো মক টেস্ট ফ্রি আছে, তোমরা কোয়ালিটি চেক করার জন্য দিতে পারো। এবং আমি তোমাদের মক টেস্টের ব্যাপারে একটু ইনফরমেশনটা দিয়ে দিই, যারা যারা ইন্টারেস্টেড তারা মক টেস্টের ইনফরমেশনটা শুনে নাও। তারপর আমি এক্সাম ডেট, তোমাদের কবে এক্সাম হতে পারে সেটা আমি তোমাদের বলছি। দেখো এই হচ্ছে আমাদের WBCS এর প্রিলিমিনারি মক টেস্ট। এখানে আমরা টোটাল 20টা ফুল লেন্থ মক নিয়ে এসেছি, এক্সাম ওরিয়েন্টেড কোশ্চেন দিয়ে নিয়ে এসেছি, এমন না যে উল্টোপাল্টা কোশ্চেন, যেরকম কোশ্চেন তোমাদের আসে এক্স্যাক্টলি ওই রকম কোশ্চেন দিয়ে আমরা মক নিয়ে আসছি। বেস্ট কোয়ালিটি মক আমরা এখানে নিয়ে এসেছি, কারণ আমাদের কাছে অলওয়েজ কোয়ালিটিটা কিন্তু ম্যাটার করে যায়। দেখো আমরা এখানে প্রচুর সংখ্যক মক একদম দিয়ে দিলাম, একবারে 50টা মক দিয়ে দিলাম, তো তারপর কোয়ালিটি মেনটেন করতে পারলাম না, ওই সব কাজ আমরা একদমই করতে পারি না। দেখো এর আগে আমরা যা মক টেস্ট নিয়ে এসেছি, যে কটা তোমরা মক টেস্ট দিয়েছে প্রত্যেকে মক টেস্ট দিয়ে স্যাটিসফাইড যে না আমাদের মক টেস্ট যথেষ্ট হাই কোয়ালিটির হয় এবং যথেষ্ট এক্সাম ওরিয়েন্টেড মক হয়। তো সেই দিক থেকে আমরা কোয়ালিটিটাকে মেনটেন করি। আপডেটেড সিলেবাস যা যা কভার হচ্ছে এক্স্যাক্টলি সেমভাবে হবে, ভ্যালিডিটি 12 মাস থাকছে, অতদিন লাগবে না তোমাদের। ওয়েল অ্যাভেলেবেল কি ইংলিশ অ্যান্ড বেঙ্গলি, অনেক স্টুডেন্টের ইংলিশের জন্য মক চেয়ে থাকে, তো সেক্ষেত্রে ইংলিশের জন্য রয়েছে, বেঙ্গলিতেও রয়েছে, সেম মক রয়েছে, এবং তুমি এখানে ইংলিশ বেঙ্গলি একসাথে একটা পেজের মধ্যে পেয়ে যাবে। ওকে, তো ল্যাঙ্গুয়েজ নিয়ে কারোর এখানে ব্যারিয়ার থাকার কোনো রকম কোনো রিজন নেই। ওকে, তো তোমরা এরকম মক পাচ্ছ, এবং এইখান থেকে আমরা কী করছি, দুটো মক তোমাদের জন্য ফ্রি রেখেছি, ফ্রি অফ কস্টে, শুধুমাত্র ডেমো হিসেবে কোয়ালিটি চেক করানোর জন্য, তার বেশি আমি ফ্রি রাখতে পারবো না, পসিবল না। তো 20টার মধ্যে দুটো মক তুমি এখানে ফ্রি পাচ্ছ কোয়ালিটি চেক করার জন্য। আর মক টেস্টের দাম কত, জেনারেলি আমরা এখানে 500 টাকা দাম নিয়ে চলি, বাট এই মুহূর্তে 299 আমাদের এই মক টেস্টের দাম চলছে। 300 টাকার মধ্যে তোমরা 20টা মক টেস্ট পেয়ে যাবে। অবভিয়াসলি তোমরা জানো এখানে আমাদের 200টা করে কোশ্চেন থাকে, তো আদার মক টেস্টের সাথে WBCS এর মক টেস্টকে গোলালে চলবে না, এবং এখানে আমাদের কোশ্চেনের কোয়ালিটি যথেষ্ট হাই করতে হয়, যথেষ্ট বেশি কিছু রিসার্চ করতে হয় আমাদের এখানে। আর আগামী 3 দিনের মধ্যে তোমরা যারা মক টেস্ট পারচেস করবে তাদের জন্য আমি এক্সট্রা আরও 50 টাকা অফ দিয়ে দেবো। তোমরা যখন মক কিনবে অ্যাপে দেখবে চ্যাট সেকশন রয়েছে, চ্যাট সেকশনের মধ্যে তোমরা আমায় মেসেজ করে জানাতে পারো, আমি ডেফিনেটলি তোমাদের, দেখো আলাদা করে মক দিচ্ছি না, তোমরা যারা উল্লেখ করবে স্যার আমাকে একটু যদি কনসিডার করুন, তাহলে আমি তোমাদের এই যে 300 টাকার মকটা আমি তোমাদের এখানে 250 টাকাতে করে দিতে পারবো, ঠিক আছে, মানে 249 আমি তোমাদের কিন্তু মক টেস্টটা করে দেবো। ওকে, ক্লিয়ার?
তবে আমাকে এটা উল্লেখ করতে হবে, মেসেজে এসে উল্লেখ করবে, ডেফিনেটলি আমি তোমাদেরকে এটা কম করিয়ে দেবো, ঠিক আছে। চলো এবার এই মক টেস্টের ব্যাপারে কোথায় পাবে না পাবে একটু আমি তোমাদের বলে দিই। দেখো এই মক টেস্ট পেয়ে যাবে তোমরা এই বিদ্যাকোষ বাই রিমন স্যার আমাদের অ্যাপ রয়েছে, এই অ্যাপটাকে তোমরা আগে প্লে স্টোর থেকে ইনস্টল করবে। ইনস্টল করার পর তুমি দেখবে তোমাদের সামনে এরম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। এখান থেকে তুমি আগে তোমার রেজিস্ট্রেশন করবে। রেজিস্ট্রেশন কীভাবে করবে, ফোন নাম্বার দেবে, ইমেল আইডি ফিমেল আইডি দিয়ে পাসওয়ার্ড দেবে, দেখবে তোমার এটা রেজিস্টার হয়ে যাবে। তারপর তোমরা লগ ইন করবে, কি যেই ফোন নাম্বার দিয়েছো সেই ফোন নাম্বার দিয়ে এবং যেই পাসওয়ার্ড ওখানে দিয়েছিলে সেই পাসওয়ার্ড দিয়ে তোমরা লগ ইন করবে। লগ ইন করলে তুমি দেখতে পাবে তোমার সামনে এরকম একটা ইন্টারফেস খুলে যাচ্ছে। যখন এই ইন্টারফেস খুলে যাবে, এই ফ্রি মক টেস্টে কিন্তু কোনো কিছু ফ্রি নেই, আমি আগে বলে দিচ্ছি। যা ফ্রি আছে পেড মক টেস্টে রয়েছে। এই পেড মক টেস্ট সেকশনটাতে ক্লিক করবে, এটাতে ক্লিক করলে দেখতে পাবে যে কি আমাদের এখানে এতগুলো মক টেস্ট রয়েছে, ঠিক আছে। এই পেজটা খুলে যাবে, এতগুলো মক টেস্ট রয়েছে, এখানে অল টেস্ট থাকবে, দেখবে এখানে দেখতে পাচ্ছ যে কি WBCS প্রিলিমস মক টেস্ট রয়েছে। এখান থেকে তুমি ভিউ ডেমোতে ক্লিক করলে তুমি যে দুটো মক ফ্রি আছে, তুমি দুটো মক ফ্রি কিন্তু এই ভিউ ডেমোতে ক্লিক করে অ্যাটেম্প করতে পারবে। আর বাকি তোমরা যে মক রয়েছে সেই মকটা তোমরা যারা দিতে চাইছো সেখান থেকে আমি তোমাদের বলবো এই বাই নাও ক্লিক করলে তোমরা সেখান থেকে মক টেস্ট কিনে নিতে পারবে, ওকে। এবং যাদের তোমাদের মনে হচ্ছে যে কি না স্যার এই 300 টাকাটা একটু যদি কম করুন, আমি তাহলে তোমাদের জন্য সেখানে আরও 50 টাকা কম করে দেবো, তার ফলে তোমরা এটা 249-এ তোমরা কিন্তু তোমাদের মক টেস্টটা পেয়ে যাবে। তবে আমাকে এসে বলবে যে স্যার এই যে অ্যাপের মধ্যে দেখতে পাচ্ছ, দেখো এইখানে এই চ্যাট সেকশন রয়েছে, এই চ্যাট সেকশনে গিয়ে তুমি মেসেজ করবে স্যার WBCS এর মক নিতে আমি ইন্টারেস্টেড, আপনি যে বলেছিলেন যে 50 টাকা আরও আমাকে ছাড় দেবেন, তো প্লিজ আপনি আমাকে একটু সেই কুপন কোডটা দিয়ে দিন, আমি তাহলে তোমাদের সেখানে একটা কুপন কোড আলাদা করে অ্যাভেলেবেল করিয়ে দেবো, ঠিক আছে। তো এবার আমি আসছি তোমাদের এক্সাম ডেট নিয়ে। তোমাদের কবে কি এক্সাম হতে পারে এটা একটা বিশাল বড় প্রশ্ন। দেখো তোমাদের এখান থেকে জেনারেলি দুটো ডেট উঠে আসছে, একটা হচ্ছে কি 14ই জুন আর একটা আসছে কি 21শে জুন। দুটো উঠে আসছে, কোনো রকম কোনো অফিসিয়াল কোনো সোর্স নেই, কিচ্ছু নেই, বাট তোমরা অনেক জিনিস আমরা আগে থেকে হয়তো জানতে পেরে যাই, বিভিন্ন রকমভাবে স্কুলে নোটিশ ফোটিস যাই, বিভিন্ন জায়গা থেকে জানতে পেরেই যাই অনেক জায়গাতে। যতদিন না পর্যন্ত আমাদের অফিসিয়াল কোনো এক্সাম ডেট আসছে ততদিন পর্যন্ত আমরা কোনো রকম কোনো এক্সাম ডেটকে বিশ্বাস করব না। তবে যতই হোক প্রিপারেশনের জন্য আমাদেরকে তো একটা যথেষ্ট টাইম থাকা উচিত, একটা মানে টাইম ফ্রেমের মধ্যে নিজেকে নিয়ে আসতে হবে, নাহলে ঠিকঠাক মতো করে প্রিপারেশনও হয় না। তো সেই দিক থেকে আমি তোমাদের বলবো একদম 14 তারিখে এই ডেটটাকে তোমরা মোটামুটি মাথায় নাও, এবং 14 তারিখে ডেটটা মাথায় নিলে তুমি মোটামুটি নিয়ে আবার দেখবে যে কি 60 দিন মোটামুটি পাচ্ছ। 60 থেকে হয়তো 2-1 দিন 3 দিন 4 দিন হয়তো কমই পাবে। তো সেই জন্য আমরা এখান থেকে 60 দিনের স্ট্র্যাটেজি না দিয়ে আমি তোমাকে 50 দিনের একটা মোটামুটি স্ট্র্যাটেজি আমি তোমাকে বলে দিলাম। তো সেই দিক থেকে এই যে ডেটটা যা উঠে আসছে, যতক্ষণ না পর্যন্ত অফিসিয়াল কোনো ডেট আসছে, কোনো ডেটকে তোমরা বিশ্বাস করবে না। বাট স্টিল একটা এক্সামের প্রিপারেশনের জন্য আমাদের যদি কোনো ডেট মাথায় নিয়ে চলতে হয়, তাহলে সেটা হচ্ছে কি এই 14 তারিখটাকে তোমরা মাথায় নিয়ে চলো। সপ্তাহে অ্যাটলিস্ট 3টে করে মক টেস্ট দেওয়ার চেষ্টা করো। একদিন মক টেস্টটা দাও, পরের দিন গিয়ে সেই মক টেস্টটার অ্যানালাইসিসও করো। এবং কীভাবে মক টেস্ট অ্যানালাইসিস করতে হয় না করতে হয় আমি একটা ভিডিও মক টেস্টের অ্যানালাইসিস করে দেখিয়ে দিয়েছি, কেমন কী কোশ্চেন আছে না আছে। তো আমি এই ভিডিও শেষেই দিয়ে দেবো সেই ভিডিওটা। এবং তোমরা যদি বলো তাহলে আমি আরও বিভিন্ন মক টেস্ট কিন্তু তোমাদের অ্যানালাইসিস করে দেখাবো, যে কীভাবে তোমাদের অ্যানালাইসিস করতে হবে সেটা বলবো। যদি আমি এর আগের ভিডিওতে অ্যানালাইসিস কীভাবে করতে হয় সেটা বলিনি, সেটা আমি তোমাদের বলে দেবো তখন, ওকে। চলো আমাদের দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।